হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস নিয়ে আমি হাজির হলাম। আমাদের প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় লেকচারটা আজকে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় লেকচারে চলে যাই। আজকে আমরা অধ্যায় 1 ব্যবসা পরিচিতির দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব, কথাবার্তা বলবো। আমাদের লেকচার হচ্ছে 2 নম্বর লেকচার। আজকে এই লেকচারে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে শিল্প কী, বাণিজ্য কী এবং প্রত্যক্ষ সেবা কী। এই তিনটা জিনিস সম্পর্কে আমরা আজকে এই ক্লাসটাতে বিস্তারিত জানব। তো প্রথমে চলে আসি শিল্প। তো শিল্প জিনিসটা আসলে কি? শিল্প হচ্ছে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ মানে সংরক্ষণ করা বা জোগাড় করার, কাঁচামালে রূপান্তর করা এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অর্থাৎ প্রসেস করার মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকেই শিল্প বলে। তাহলে শিল্পটা আসলে কি? সোজা বাংলায় হচ্ছে শিল্প হচ্ছে নতুন কিছু তৈরি করার যে পন্থা বা উপায়, সেটাই হচ্ছে শিল্প। ধরেন আমরা আমের জুস খেতে চাই, তাহলে আমাদেরকে আমের বাগান থেকে আম সংগ্রহ করতে হবে। তো আম সংগ্রহ করাটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণের একটা উদাহরণ। এরপরে এটাই হচ্ছে আমাদের কাঁচামাল। এটা কি আমাদের কাঁচামাল, কারণ আমটা হচ্ছে আমাদের এখন কাঁচামাল। যেহেতু এটা জুস বানাতে হবে, তাই জুস বানানোর উপকরণ হিসেবে এটা আসলে এখন কাঁচামাল হিসেবেই গণ্য হবে। এবং এটাকে প্রক্রিয়াজাত করতে হবে, অর্থাৎ ফ্যাক্টরিতে নিয়ে এসে এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে ব্লেন্ড করে প্রসেস করে এই বিভিন্ন কাজ আছে, সেই কাজের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী, আমরা যে জুস খেতে যাচ্ছি সেই ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করব, সেটাই হচ্ছে শিল্প। ওকে, আশা করি আপনাদের শিল্প নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো শিল্পের উদাহরণটা কি? শিল্পের উদাহরণ হচ্ছে বিভিন্ন নার্সারি, তারপরে বিভিন্ন টেক্সটাইল বস্ত্রশিল্প যেখানে আমাদের জামাকাপড় তৈরি হয়, ব্যাংকিং শিল্প যেখানে টাকা পয়সা লেনদেনের ব্যাপার থাকে এবং টাকা পয়সা ছাপানো ইত্যাদি অনেক ধরনের কাজ আছে, সেটা হচ্ছে ব্যাংকিং একটা শিল্প। এরপরে হচ্ছে বাড়িঘর নির্মাণের জন্য আমাদের ব্লক, বালু, সিমেন্ট ইত্যাদি লাগবে, সেগুলো নির্মাণ করতে হলে সেগুলো আমাদের একটা শিল্পেরই উদাহরণ। যেমন সিমেন্ট তৈরি করতে হয় পাথর থেকে, সিমেন্ট তৈরি করতে হয়, সেই সিমেন্ট দিয়ে আমরা আবার ঘরবাড়ি বানাই। আবার মাটিকে হিট দিয়ে পুড়িয়ে ইট বানানো হয়, সেই ইট দিয়ে আমরা আবার ঘরবাড়ির দেয়াল তৈরি করি। তাই এগুলোই হচ্ছে শিল্পের উদাহরণ। শিল্প প্রধানত 5 প্রকার। শিল্প আসলে কয় প্রকার? প্রধানত 5 প্রকার। তো সেই 5 প্রকার কী কী? প্রথমটা হচ্ছে প্রজনন শিল্প, পরেরটা হচ্ছে নিষ্কাশন শিল্প, পরেরটা হচ্ছে নির্মাণ শিল্প, এরপর হচ্ছে উৎপাদন শিল্প এবং সর্বশেষ সেবা শিল্প। এই 5টাই হচ্ছে শিল্পের প্রধান প্রকারভেদগুলো। তো আমরা এই 5টা সম্পর্কে আমরা নেক্সট ক্লাস স্লাইডে আরও বিস্তারিত জানবো। তার আগে আমি এগুলো একটু মুছে দিই, আমি। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা যাই। তো প্রজনন শিল্পটা কি আসলে? প্রজনন শিল্পটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা প্রাণীর পুনরুৎপাদন অর্থাৎ আবার উৎপাদন করা মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টি করাটাই হচ্ছে প্রজনন শিল্প। যেমন মাছ চাষ, আমরা যদি পুকুরে মাছের পোনা ছাড়ি, তাহলে সেই পোনা থেকে কিন্তু বড় বড় মাছ হবে, সেই মাছ থেকে আবার আমরা ডিম পাবো, সেই ডিম থেকে আবার মাছ উৎপাদন হবে। এভাবে যদি আমরা মাছ চাষ করে থাকি, সেটা হচ্ছে একটা প্রজনন শিল্পের উদাহরণ। এছাড়া হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন ইত্যাদি গবাদি পশু পালনও হচ্ছে একটি প্রজনন শিল্পের উদাহরণ। এরপরে হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পটা কি? প্রাকৃতিক উৎস থেকে কাঁচামাল আহরণ করাটাই হচ্ছে নিষ্কাশন শিল্প। যেমন কয়লা খনন, গ্যাস উত্তোলন, আমরা মাটির অনেক গভীর থেকে পানি উত্তোলন করে থাকি, এটাও নিষ্কাশন শিল্পেরই একটা উদাহরণ। এরপরে হচ্ছে আমাদের নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পটা হচ্ছে কি? স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করে যে শিল্পের মাধ্যমে আমরা, সেটাই হচ্ছে নির্মাণ শিল্প। যেমন সেতু নির্মাণ করি, বাড়ি নির্মাণ করি, রাস্তাঘাট নির্মাণ করি ইত্যাদি হচ্ছে নির্মাণ শিল্পেরই একটা উদাহরণ। এরপরে হচ্ছে উৎপাদন শিল্প। উৎপাদন মানে হচ্ছে তৈরি করা, যেমন কাঁচামাল প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা। যেমন পোশাক কারখানায় সুতা থেকে জামা কাপড় তৈরি হচ্ছে, সিমেন্ট ফ্যাক্টরিতে পাথর ভেঙে সিমেন্ট তৈরি হচ্ছে ইত্যাদি হচ্ছে উৎপাদন শিল্পেরই উদাহরণ। আমরা যদি এরপরে একটু আগাই, এরপর আমরা শেষ দেখতে পাচ্ছি সেবা শিল্প। তো সেবা শিল্পটা কি? মানুষের প্রয়োজন মেটাতে যে শিল্পের মাধ্যমে সেবা দেওয়া হয়, সেটাই হচ্ছে সেবা শিল্প। যেমন ব্যাংকিং শিল্প, স্বাস্থ্য সেবা, মোবাইল সেবা ইত্যাদি হচ্ছে সেবা শিল্পেরই উদাহরণ। যেমন ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষকে টাকা পয়সা লেনদেনের একটা সুবিধা দেওয়া হয়, সেবা দেওয়া হয়, টাকা রাখার, টাকা উত্তোলন করার প্রয়োজনের সময়
ইত্যাদি সেবা দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসেবা হাসপাতালে আমরা গেলে পরে চিকিৎসা পাচ্ছি, ডাক্তার আমাদেরকে চিকিৎসা দিচ্ছে, তারপরে হচ্ছে আমাদেরকে সুস্থ করে তুলছে। এগুলো হচ্ছে স্বাস্থ্যসেবার একটা উদাহরণ। এছাড়া মোবাইল ফোন অপারেটর আমাদেরকে কথাবার্তা বলার জন্য যে সেবা দিয়ে যাচ্ছে, নেটওয়ার্ক সেবা, সেটাও কিন্তু সেবা শিল্পেরই একটা উদাহরণ। তাহলে আশা করি আপনাদের শিল্প নিয়ে কোনো সমস্যা থাকবে না। শিল্পের প্রকারভেদগুলো আমি খুব ভালোভাবে আপনাদের যাতে বুঝতে পারেন সেগুলো ব্যাখ্যা করে দিলাম। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে বাণিজ্য। আমরা এখন বাণিজ্য সম্পর্কে জানব। বাণিজ্যটা হচ্ছে উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমই বাণিজ্য। ধরেন আমি জুস উৎপাদন করি, আমি একজন জুস কোম্পানির মালিক, আমি জুস উৎপাদন করলাম। এবার উৎপাদন করার পরে সেটাকে ভোক্তা হচ্ছে যিনি ভোগ করবেন, যার জন্য আমি এই প্রোডাক্টটা তৈরি করলাম। তো তার কাছে তো পৌঁছাতে হবে আমাকে। তার কাছে পৌঁছাতে হলে আমাকে ফ্যাক্টরি থেকে সেটা তার এলাকার দোকানে বা বাজারে আমাকে দিয়ে আসতে হবে। সেই বাজারে দিয়ে আসলে সে যাতে সেখান থেকে কিনতে পারে সেটা ব্যবস্থা করতে হবে। যদি সেখানে ফুরিয়ে যায় তাহলে যাতে আমি সেখানে আবার নতুন পণ্য স্টক করে দিয়ে আসতে পারি, সেটা বাণিজ্যের একটি উদাহরণ। ব্যবসায়ের বিভিন্ন বাধা দূর করতে বাণিজ্য অপরিহার্য। কীরকম অপরিহার্য, কেমন সেটা? যেমন উৎপাদক ও ভোক্তার মাঝে সংযোগ গড়ে তোলে বাণিজ্য। আমি আপনাদেরকে আগেই বললাম যে জুস কোম্পানি, আমি তো জুস তৈরি করলাম, জুস তৈরি করে তো আমি নিজে খাবো না, বা আমার জন্য তো আমি এত উৎপাদন করিনি, আমি উৎপাদন করেছি কি ভোক্তারকে খাওয়ানোর জন্যই। তাহলে আমি উৎপাদন করেছি, তাই আমি উৎপাদক, ঠিক আছে? আমি উৎপাদন করেছি তাই আমি উৎপাদক, এবং ভোক্তা খাবে, যার কাছে পৌঁছাতে চাই। এর মাঝখানে সংযোগ গড়ে তুলতে হলে আমাকে বাণিজ্য করতে হবে। কাঁচামাল কারখানায় পৌঁছাতে সাহায্য করে। ওকে, বিভিন্ন তথ্য, অর্থ, ঝুঁকি ইত্যাদি সমস্যার সমাধান করে কে? এই বাণিজ্য। আধুনিককালে বাণিজ্যকে ব্যবসা থেকে ব্যবসা বা B2B, বিজনেস টু বিজনেস বলে, যার মাধ্যমে এক ব্যবসা অন্য ব্যবসার কাছে পণ্য বা সেবা বিক্রি করে। যেমন ধরেন আমি একজন জুস উৎপাদনকারী, যদি আমি আমের জুস উৎপাদন করি হচ্ছে আমার কোম্পানির প্রধান কাঁচামাল, অথবা আমি ধরেন আনারসের জুস উৎপাদন করি, তাহলে আনারস হচ্ছে আমার প্রধান উপাদান। তাহলে আমার পক্ষে তো আম উৎপাদন করে নিয়ে আসা অনেকটা টাফ। আমি তাহলে কি করব? এমন একটা ব্যবসা প্রতিষ্ঠানকে খুঁজবো যারা এই আম উৎপাদনের সাথে জড়িত। আমি তাদের সাথে চুক্তি করব। তাদের সাথে চুক্তি করলে তারা তাদের উৎপাদিত আম আমার কোম্পানিতে পৌঁছায় দিবে। এর ফলে কি হচ্ছে, আমার এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় পণ্য বা সেবা বিক্রি করলো। তাহলে আমি তার কাছ থেকে আম কিনে নিয়ে আসলাম। এটাই হচ্ছে বিজনেস টু বিজনেস। বাণিজ্যের উপাদানসমূহ এবং তাদের ভূমিকা আমরা একটা ছক দেখব। সেই ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাধায় বাণিজ্যের উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো আমরা একটা ছকের মধ্যে দেখতে পাচ্ছি। সেই ছকের প্রথমটা হচ্ছে সত্যগত বাধা বা ওনারশিপ ব্যারিয়ার। তাহলে পণ্য যদি আমি বিনিময় করি তাহলে কিন্তু মালিক পক্ষ চেঞ্জ হয়ে গেল। সত্যগত বাধাটা মানে হচ্ছে মালিক পরিবর্তন হওয়া। যেমন আমি জুস উৎপাদন করেছি, আমি হচ্ছে জুসের মালিক। এখন আমি আমার কাছে টাকার বিনিময়ে যদি যে কেউ জুস কিনে নেয় তাহলে কিন্তু সেই জুসের মালিক হয়ে যাবে সে। এটাই হচ্ছে মালিকানা হস্তান্তর করলো। তার মানে বাণিজ্যের মাধ্যমে আমি সত্যগত বাধা অতিক্রম করলাম। এছাড়া স্থানগত বাধা অতিক্রম করো কীভাবে? পরিবহনের মাধ্যমে কী হয়? পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। এছাড়া সময়গত বাধা দূর হয় বাণিজ্য করার মাধ্যমে। সেটা কীভাবে? গুদামজাতকরণ। অর্থাৎ আমি একটা জুস উৎপাদন করলাম, সেই জুসের মেয়াদ হচ্ছে 1 বছর। এখন আমি অনেক পরিমাণে জুস উৎপাদন করেছি যেটা আমার এখানে রাখা সম্ভব না। আমি চাই আগামী 6 মাস যাতে আমি জুস বিক্রি করতে পারি, সেজন্য আমি একটা জায়গা ভাড়া করলাম, যে জায়গায় আমি এই জুসগুলো রাখবো এবং সময় মতো যখন প্রয়োজন হবে তখন আমি পণ্যগুলো ওই টাইম অনুযায়ী সরবরাহ করব। এইভাবেই কিন্তু বাণিজ্য সময়গত বাধাটাও দূর করে। অর্থগত বাধায় সাহায্য করে হচ্ছে মূল উপাদান হচ্ছে ব্যাংকিং। যেমন আমার এখন জুস উৎপাদন করতে হলে কিছু এক্সট্রা টাকার দরকার, যে টাকাটা আমার কাছে নাই, কিন্তু আমি চাইলে ব্যাংকের মাধ্যমে টাকাটা লোন নিয়ে আসতে পারি। ব্যাংক যদি আমাকে লোন দেয় তাহলে কিন্তু সেই কাজটা আমার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। এভাবেই বাণিজ্য অর্থগত বাধাটাও দূর করে। ঝুঁকিগত বাধা বাণিজ্য দূর করে কীভাবে? বিমার মাধ্যমে। যেমন আমি যদি বিমা করে রাখি যে আমার ফ্যাক্টরিতে যদি কখনো কোনো সমস্যা হয়, বিমা কোম্পানি সেই সমস্যার সমাধান করবে, অর্থাৎ আমাকে আর্থিক ক্ষতিপূরণ দিবে। তাহলে বাণিজ্যের মাধ্যমে বিমা করে আমরা আর্থিক ক্ষতির ঝুঁকিটাও কমাতে পারি।
এরপরে লাস্টেরটা দেখতে পাচ্ছি তথ্যগত বাধা। তথ্যগত বাধা হচ্ছে মানুষকে জানানো, সেটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে আমি মানুষকে জানাতে পারবো। সে বিজ্ঞাপন করার ফলে মানুষকে যদি আমি জানাতে পারি তাহলে সেটা আমার পণ্যের প্রচার হচ্ছে এবং পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য মানুষের কাছে যাচ্ছে। এভাবে বাণিজ্যের উপাদানগুলো আমাদের ব্যবসাতে অনেক বড় ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের আজকে যে শেষ টপিকটা সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাটা কি? প্রত্যক্ষ সেবা হচ্ছে স্বাধীন পেশায় অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রদানকৃত সেবাকে প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস বলে। তাহলে স্বাধীন পেশা হচ্ছে আমি আমার মনের মতো যে পেশা করব এবং সেই পেশার মাধ্যমে আমি অর্থ উপার্জন করব এবং সেই অর্থ উপার্জনের লক্ষ্যে আমাকে মানুষকে সেবা দিতে হবে। মানুষকে যদি আমি সেবা না দিই তাহলে তো আমাকে মানুষ অর্থ দিবে না। এই অর্থ প্রদানের জন্য আমরা যে সেবা দিয়ে থাকি সরাসরি, সেটাই হচ্ছে প্রত্যক্ষ সেবা। পেশাজীবীরা তাদের নিজ দক্ষতা ও জ্ঞানের ভিত্তিতে অর্থের বিনিময়ে সেবা দেন। যারা বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন যারা হচ্ছে সরাসরি অর্থের বিনিময়ে এবং তাদের নিজেদের জ্ঞানের ভিত্তিতে মানুষকে সেবা দিয়ে থাকে। যেমন ধরেন যে টিভি মেকানিক, ধরেন আমার বাসার টিভিটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে কোনো প্রবলেম হয়, তাহলে আমি যদি টিভি মেকানিক্সের কাছে যাই, তারা কিন্তু তাদের নিজ দক্ষতায় এবং নিজ জ্ঞানের ভিত্তিতে আমার টিভিটা ঠিক করে দিবে এবং তার বদলে সে একটা চার্জ নিবে। আচ্ছা, আমাকে যে সেবা দিচ্ছে তার বিনিময়ে সে একটা টাকা নিচ্ছে। এটাই হচ্ছে প্রত্যক্ষ সেবার একটা উদাহরণ। এটি আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা, এটা বলার আর অপেক্ষা রাখে না। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যেমন ডাক্তাররা বিভিন্ন ক্লিনিকে, চেম্বারে বা হাসপাতালে সেবা দিয়ে থাকে। সরাসরি রোগী তার কাছে গেলে পরে কিন্তু ডাক্তার সরাসরি চিকিৎসা সেবাটা দেয়। এছাড়া উকিলে তার চেম্বারে বসে আমাদেরকে আইন সম্পর্কে সেবা দিয়ে থাকে। আমরা আইনগত কোনো সমস্যায় পড়লে উকিলের কাছে গেলে কিন্তু আমরা সেই সেবাটা তার কাছ থেকে পাইব। এরপরে প্রকৌশলী, বিভিন্ন রকমের প্রকৌশলী, যেমন ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো আছে যেখানে ধরেন আমার এখন আর্কিটেকচার দরকার অথবা আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার। এ ধরনের বিভিন্ন ফার্ম থেকে আমরা কিন্তু প্রকৌশলীদের বা ইঞ্জিনিয়ারদের সেবা নিতে পারি। অডিটর, বিভিন্ন অডিট ফার্ম থেকে আমরা অডিটরের সেবা নিতে পারি। অডিটর কারা? অডিটর হচ্ছে যারা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো, বিভিন্ন ভাউচারগুলো ইত্যাদি তারা পর্যালোচনা করে সেই কোম্পানির একটা অডিট করে দেয়, আয় ব্যয় হিসাবের একটা স্বচ্ছতা তৈরি করতে সাহায্য করে, তারাই হচ্ছে অডিটর। তো এই অডিটরের সেবা নিতে আমরা অডিট ফার্মে যেতে পারি। আচ্ছা, আশা করি শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট নেই। আপনারা বাসায় একটু বইটা পড়লে পরে আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এর সম্পর্কে। তো সবাইকে আজকের এই ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার পরের ক্লাসের বা পরের কোনো ভিডিওর আপডেট আপনারা খুব দ্রুত সবার আগে পেয়ে যান। সবাইকে ধন্যবাদ।